সুপ্রিয় দর্শক, দৈনিক আজকালের দর্পণ এবং দর্পণ টিভির বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সাহসী নারীর কণ্ঠ শিরোনামে আজকে আমাদের দর্পণ টিভির বিশেষ প্রতিবেদন। চট্টগ্রামের ইপিজেড থানাধীন গাজী টাওয়ার এলাকায় তৃতীয় তলায় টিএনসি নামক একটি ঔষধ কোম্পানিতে প্রতারিত হচ্ছেন এমন কিছু যুবক যুবতী আজ আমাদের অফিসে এসেছেন। উল্লেখ্য যে সম্প্রতি আজই সকালে কিংবা দুপুরের পরে ত্রিফল লাইনে ফোন করা হয়, ভুক্তভোগীরা ফোন করেন। ভুক্তভোগীদের ফোন পেয়ে চট্টগ্রামের ইপিজেড থানা থেকে পুলিশের একটি ধূর্তদর্শী দল চট্টগ্রামের সেই গাজী টাওয়ারের অভিযান চালায়। এখানে যারা ভুক্তভোগী তারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। দর্পণ টিভির ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু মুখোমুখি হতে যাচ্ছি। কি হয়েছিল বোন আপনার সাথে? কি নাম আপনার? আমি সঞ্জিদা। জি সঞ্জিদা, আপনি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা। তো এখানে আপনি কোথায় আজকে কেন আপনি ত্রিফল লাইনে কেন ফোন করেছিলেন? স্যার, ফুল বিষয়টা আমি বলতেছি। আসলে আমি এখানে জব করার জন্য আসছি, জব খোঁজার জন্য ইপিজিতে আসছি। জি 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 জি। ইপিজিতে আসার পরে আমার জব অটোমেটিকলি হয়ে গেছে। তারপর আমি জব করার জন্য জব পেয়ে আমি বাসায় ফিরতেছিলাম। আমার বাসা অলংকারের ওখানে। জি জি। বাসায় ফেরার পথে এই টেনসি নামের গ্রুপ থেকে একটা মেয়ে আমাকে ওখানে যেয়ে বলতেছে যে আপু আপনি কি জব করবেন, জব পাইছেন? আমি বলছি যে হ্যাঁ আমি জব পাইছি, এখন আমি বাসায় যাব। উনি বলতেছে যে আপু আমাদের কাছে অনেক ভালো জব আছে, গার্মেন্টসে আজকালকার মানুষ জব করে না, আপনি একটা ভুল জায়গায় আছেন, আমাদের কাছে আসেন, আমাদের কাছে আসলে আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কি। উনি বলতেছে যে এটা কসমেটিক বানানো হয়, এখানে কসমেটিক মেয়েরা জব করে, কারখানাতে কসমেটিক বানানো হয়। বাট উনি আমাকে সত্যি ঘটনাটা বলে নাই, এরকম বলে ছলে বলে কৌশলে উনি আমাকে ওনার অফিসে ঢুকাইতো। অফিসে ঢুকানোর পর আমি বসেছিলাম অনেকক্ষণ, তারা মেয়েদেরকে বংছং এগুলো বোঝানোর জন্যই প্রায় 3 ঘন্টা যাবত, 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা যাবত ওনারা এই মিটিংটা চালু মানে কন্টিনিউ করে গেছে। করে যাওয়ার পর যখন সবাই এখানে ছিল, কেউ চলে গেছে, কেউ ছিল, তো যাদের ভালো লাগছে না তারা চলে গেছে, কিন্তু যারা বুঝে নেই ব্যাপারটা তারা রয়ে গেছে। রয়ে যাওয়ার পর ওনারা মিটিং শেষ করছে, করার পর হচ্ছে ওনারা সবাইকে একসাথে ডাকার পর বলতেছে যে তোমরা জব করতে হলে তো টাকা লাগবে। তো সবাই একদম মাথার থেকে আকাশ থেকে পড়ে গেছে যে টাকা লাগবে মানে কি, গার্মেন্টসে জব করলে তো কোনো টাকা লাগে না, বাট এখানে কিসের টাকা লাগবে, তাও আবার শুধু টাকা না, 2700 টাকা লাগবে। তো 2700 টাকা আবার ফর্ম ফিল আপ করার জন্য হচ্ছে 200 টাকা। এরকম অনেকেই দিছে না, চলে গেছে। উনি আমাকে অনেকেই দিছে, দেওয়ার পর হচ্ছে এখন দেওয়ার পর তো এখন সবাই বলতেছে যে কি করলাম, ওরা কিছুই করতে পারতেছে না, কেননা ওনাদের কোনো সাহসই ছিল না, আর ওনারা করবে যে এমন কাউকে খুঁজেও পাচ্ছিল না। তো আমি হচ্ছে গিয়ে ওই টাইমে আমার কাছে 2700 টাকা ছিল না, আমি ওনাদেরকে বলছি যে আমার কাছে টাকা নাই, আমি বাসায় গিয়ে তারপর ম্যানেজ করে দেখতেছি। উনি আমাকে বলতেছে যে আপনার কাছে টাকা নাই, চাইলে স্বর্ণ বন্ধক দিতে পারেন, আর অনেক কিছু করতে পারেন। আমি বলছি আমার স্বর্ণ আছে, বাট আমি এখন এখানে বন্ধক দিব না, বাসা থেকে বন্ধক দিয়ে এখানে দিব। পরে উনি আমাকে বলছে যে আমার কাছে স্বর্ণগুলা না, উনি আমাকে বলতেছে যে আমাকে একটু স্বর্ণটা দেখা। পরে আমি একটা দূর ওনাকে বিশ্বাস করে ওনাকে একটু হাতে দিচ্ছি, উনি দেখছি, দেখার পর আমি আবার ওনার হাত থেকে স্বর্ণটা নিয়ে নিয়ে কানে পড়তেছিলাম। ওই টাইমে উনি আমাকে বলতেছে যে জিনিসটা ওইটাও খুলে আমার হাতে দাও। আমি যখন আমার জিনিসটার দাম ছিল প্রায় 12,000 টাকা, ওই জিনিসটা ওনার হাতে উনি নিচ্ছে। নেওয়ার পর হচ্ছে গিয়ে উনি ওনার হাতে নেওয়ার পর বলতেছে আমি বন্ধক দিয়ে তারপর হচ্ছে আমার টাকাটা রেখে আমি হচ্ছে গিয়ে তোমারে দিয়ে দিই। পরে আমি বলছি যে আপনি কেন দিবেন, আমার ফ্যামিলিগতভাবে প্রবলেম হবে, আপনি দেওয়ার দরকার নেই, আমি বাসা থেকে ম্যানেজ করে দেবো। উনি আমাকে অনেক ইমোশনাল ট্রেড করে, অনেক জোর করে, অনেক মানে বুঝাইয়া উনি আমাকে স্বর্ণকার দোকানে নিয়ে উনি 3,000 টাকা বন্ধক দিচ্ছে। আমার 12,000 টাকার জিনিসটা মাত্র 3,000 টাকা বন্ধক দিয়ে উনি ওনার হচ্ছে গিয়া ফর্মের টাকাটা রাখতে, শুধু ভংসং দিয়ে। এখানে এটা কোনো কাজেরই না, আর কোনো কাজের কখনো হইতেই পারে না। আর এটা করে অনেক মানুষেরাই ওখানে কপাল থাপড়াইতেছে, হয়তো ওনারা কিছু করতে পারতেছে না, কেননা ওনাদের তেমন মানে ওরা দুর্বলতা, ওরা সাহস পাচ্ছিল না এটা করার জন্য। বাট আমি যখন বিষয়টা সবটা বুঝতে পারলাম, বোঝার পরে আমি 999-এ কল দিলাম। 999-এ কল দেওয়ার পর হচ্ছে ওনারা এখন পুলিশ আসছে থানা থেকে। পুলিশ আসার পর ওনারা আমার হাত থেকে, আমি যখন 999-এ কল দিতেছিলাম ওনারা আমার হাত থেকে ফোন কাইরা নিচ্ছে। তারপর হচ্ছে গিয়ে আমাকে অনেক বিভিন্ন ভাষায় গালাগালিও করছে। করার পর হচ্ছে গিয়ে আমি আরো ক্ষেপে পুলিশকে বলছি ইমার্জেন্সি আসার জন্য। পুলিশ আসছে, আসার পর হচ্ছে গিয়ে এখন পুলিশ আসার পর ওখানে নিচ্ছে। নেওয়ার পর পুলিশ এটার সমাধান কি করছে না করছে আমি জানি না, আমার টাকাটা ফিরাই দিছে। ফিরাই দিয়ে
আমাকে এখান থেকে বের করে দিচ্ছে। এখন তারা কথা বলতেছে। পুলিশ কি এখান থেকে চলে গেছেন? পুলিশ ওখান থেকে চলে যায় নাই, আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, আর পুলিশ এখানেই আছে। আপনি কি আপনার বিচার পেয়েছেন? আমি এটা কিসের বিচার হলো আমি জানি না। আমি চাইছিলাম যে এরকম ভুল যেন আর 5টা মেয়ে না করে, আমার সাথে হয়েছে, আমি চাই যেন আর অন্য মেয়েরা না করে। কেননা এটা কোনো জব না, এটা জব নামে মেয়েদের টাকা মেরে খাওয়া। আপনাকে যে ভর্তি করাইছে ওনার নাম কি? ওনার নাম হচ্ছে মিম। মেয়েটা আসলে আমাকে শুধুই মানে এখানে কাজ হচ্ছে ভুলভাল কথা বলে। এখানে মানুষজন ওরা শুধু বলে যে তোমরা যেভাবেই হোক বুঝাই আমাদের অফিসে ঢুকাই দিবা, তোমাদের কাজই এটা। আপনার ওইখানে বেতন কত ধরছিল? আমার এখানে কোনো বেতন না, ওরা হচ্ছে বিভিন্ন ধরনের রূপ দেখায়। এখানে নাকি গাড়ি পাওয়া যায়, 1 কোটি দামের বাড়ি পাওয়া যায়। আপনি কখনো শুনছেন যে 1 কোটি দামের বাড়ি একটা গার্মেন্টসের শ্রমিক কাজ করে পাইতে? ওনারা এটাও বুঝাইছে যে 1 কোটি দামের বাড়ি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, তারপর হচ্ছে যে বসে থেকে 20 থেকে 22,000 টাকা ইনকাম করা যায়। কোনো ফ্যাক্টরিতে বা কোনো পজিশনে দিবে যে বসে থেকে 22,000 টাকা স্যালারি? এরকম ভাবে ইমোশনাল কথা বলে ওনারা হাজার হাজার মানুষের টাকা মেরে খাচ্ছে। এটার প্রিপারেশন নেওয়ার জন্য তেমন কেউ থাকছে না, আর কেউ প্রতিবাদও করতেছে না। আজকে আমি এখানে আসছি, 999 কল দিচ্ছে, আমি চাই যে এটা প্রতিবাদ করা হোক। আপনি কি এর যথাযথ বিচার চান? আমি যথাযথ বিচার অবশ্যই চাইব। আমি চাই যে আমি একজন নারী এরকম সিচুয়েশনে পড়ছি, আমি চাই যে এরকম সিচুয়েশনে যেন আর কোনো মেয়ে না পড়ে। কেননা আমরা চাই এটা সুষ্ঠু বিচার হোক। আপনি স্থানীয় প্রশাসনের প্রতি কিছু বলেন, এদের বিরুদ্ধে কি আপনি কি ধরনের? প্রশাসনের কাছে আমার একটাই কথা, প্রশাসন আমি শুধু আমার টাকাটা ফিরিয়ে দিতে এটা কোনো সমাধান না। প্রশাসন এই বিচারটাও ওনারা এই বিচারটাও করতো যে তোমরা প্রতিনিয়ত ভাবে এগুলা কি করতেছো। ওনারা একটু গাটাঝাটা করতো, ওনারা একটু, যেহেতু ওনারা প্রশাসন, ওনাদের দায়িত্ব যেটা এটা ওনারা পালন করতো। ওনারা একটু ঘাটাছাটা করে দেখতো যে আসলে এটা কি হচ্ছে। ওনারা বুঝে না বুঝে আমার টাকাটা ফিরাই দিয়ে ওনারা ওখানে বসে ওনারা গল্প করতেছে। আদৌ কি এটা কোনো সমাধানের মধ্যে পড়ে আমি জানি না। আপনি আপনার পাশে যে বসেছেন আপনিও কি ভর্তি হয়েছেন? হ্যাঁ, ওর ভর্তি হয় নাই, বাট ওরে আমি যখন থেকে এটা আমার সন্দেহজনক মনে হয়েছে তখন আমি ওরে বলছি যে না, তোমার টাকাটা দেওয়ার দরকার নাই, তুমি দেখো আমি কি করতে পারি। আমি যদি ভালো পজিশনে দেই বা ভালো আমি দেখতে পারি, তারপর তোমার টাকাটা দিয়ে তুমি জয়েন করো। বাট ওর টাকাটা দেওয়ার জন্য আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছে যে তোমার টাকাটার থেকে আমরা 6,000 টাকা জিনিস বন্ধকটা দিয়ে আনি, তারপর ওকেও জয়েন করাই দিই। কিন্তু না, আমি প্রথম যখন এটাতে ঢুকছি, আমি 3 দিন ডিউটি করছি, 3 দিনে আমি প্রথম দিনই বুঝে গেছি যে আসলে এখানে কি চলে। ওরার কথাই হচ্ছে যে কোনো কিছু বুঝাইয়া এই ফ্যাক্টরিদের ভিতরে খালি ঢুকাই দিবে, এটাই হচ্ছে শ্রমিকের কাজ। এটা কোনো কাজের মধ্যে পড়ে? হ্যাঁ, আপনার কি হয়েছে? আপনি কি ওইখানে ভর্তি হয়েছিলেন? হ্যাঁ, আমিও তো ভর্তি হয়েছিলাম। জি, ভর্তি আপনার হওয়ার- সমস্যা কি? আমার সমস্যা আমার দিক দিয়েও তো 3,000 টাকা নিয়েছে। জি, আপনার কাছ থেকে কত নিছে? 3,000 টাকা নিয়েছে। আপনাকে 3,000 টাকা নিছে? কেন নিছে? নিজে চাকরি করার লইগিয়া। তা আপনি কি চাকরি করতেছেন এখানে? আমি চাকরি করতেছি, কিন্তু 2 দিন ধরে করতে আছি, কিন্তু এখানে দেখতেছি সব মানে বেইমানি করতে আছে। বেইমানি করতেছে? এটা তো চাকরি মনে হয় না। চাকরি মনে হয় না। না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজু সর্দার। কি সর্দার? রাজু সর্দার। রাজু সর্দার। হ্যাঁ। আপনার দেশে বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পিরোজপুর। বরিশাল ফিরোজপুর। হ্যাঁ। তো এখানে আজকে কাজ করতেছেন আপনি কতদিন হচ্ছে? এই যে কালকে জয়েন করছি। হ্যাঁ, এখন কি আপনার টাকাটা আপনি ফিরে পাইছেন? না, আমার টাকা আমি ফিরে পাইনি। তা আপনি ভর্তি হওয়ার সময় আপনাকে ওরা কি প্রতিশ্রুতি দিয়েছিল? ওরা তো বলছিল যে গাড়ি দিব, বাড়ি দিব, হ্যাঁ। তারপর প্রতি মাসে 40,000 50,000 টাকা বেতন পাইবেন, হ্যাঁ হ্যাঁ। সেই কথা বলছে। আপনার কপাল ভালো যে এখানে ঢুকতে পারছেন। হ্যাঁ, তো এখন আপনাকে ওরা যে নিয়োগ দিছে, আপনাকে কোনো আইডি কার্ড টার্ড কিছু দিছে? হ্যাঁ, আইডি কার্ড দিছে আমারে। আছে, সাথে আছে? হ্যাঁ, আমার সাথেই একটু আছে। দেখান তো। এই যে আইডি কার্ড, এই যে সামনে দাঁড়ান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ রাজু সর্দার ফিরোজপুর থেকে এসেছিল চট্টগ্রামে কাজ করতে। ওনাকে চাকরির প্রলোভন দেখিয়ে এই চট্টগ্রামের ইপিজেড এলাকায় গাজী টাওয়ারের অবস্থিত একটি কথিত প্রোডাক্ট কোম্পানি, যেটাকে বলা হয় একটা চায়না ওষুধ কোম্পানি টিএনসি, এই টিএনসিতে ওনাকে ভর্তি করানোর বাবদে একটি আইডি কার্ড দিয়ে ওনাকে গাড়ি বাড়ি অনেক কিছু বানিয়ে দেওয়ার নাম করে ওনার কাছ থেকেও 3,000 টাকা নিয়েছে, 2,600 টাকা নিয়েছে। 2,600 টাকা কেন নিয়েছে? 2,600 টাকা নিয়েছে আপনার এই যে কার্ডটার লইগে। 2,600 টাকা নিয়েছে কার্ডটার জন্য। হ্যাঁ। এটা কি ওই পিঠটা দেখান, ওই পিঠটা ঘোরান কার্ডের। আর 100 টাকা নিয়েছে, হ্যাঁ, 100 টাকা নিয়েছে ফর্মের লইগে।
100 টাকা, তাইলে 2600 মোট 2700 টাকা নিছে। 2700 টাকা নিয়েছে, আরো আমার 200 টাকা খরচা করেছি না। আপনার আর 200 টাকা কেন নিছে? 200 টাকা দিয়ে যে ছবি করছি, তারপর আইডি কার্ডের ফটোকপি দিছি। আচ্ছা, তা এখন আপনিও তো ভুক্তভোগী। হ্যাঁ। তো আপনি যখন ভুক্তভোগী, আজকে তো 999 ফোন করা হয়েছে, হ্যাঁ, তা আপনি কি ওইখানে ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। কাটটা নামান। এখন আপনারা কি চান? আমরা তো বিচার চাই, এটা বিচার চান? হ্যাঁ। তো আমরা সঠিক বিচার চাই। সঠিক বিচার চাই। সঠিক বিচার চান? এরকমের কোন ছেলে কোন মেয়ে এরকমের কেউ যদি টাকা পয়সা না খাইতে পারে। জি জি, আপনারা তাহলে বিচার চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই তা বিচার। আজকে যে 999 ফোন করার পর এখানে পুলিশ গেছে, পুলিশ কি কোনো বিচার পুলিশ করছে? আসে, পুলিশ আইসা তো মনে হয় পুলিশে টাকা টাকা দিয়েছে, পর পুলিশ ঠান্ডা হয়ে গেছে খাইয়ে লইয়া। কোনো আচ্ছা। বিচার তো করলো না পুলিশে। বিচার পান নাই আপনারা? আমরা কোনো বিচার আমরা পাইনি। দুইটা মেয়ে এখানে আসছি। মেয়ে মানেই তো মায়ের জাত। ওনারা মেয়েদের পক্ষে কথা না বলে ওনারা মেয়েদের টাকাটা, আমাদের টাকাটা উদ্ধার করে ওনারা এখানে বিভিন্ন ধরনের আলাপ নিয়ে বসে গেছে। আদৌ কি এখানে ভালো বিচার হয়েছে? আমাদের মতো মেয়েরাই যদি কোনো 999 কল দিয়ে ভালো সমাধান না পায়, তাহলে দরকার কি 999 রাখার জন্য? ওখানে কল দিয়ে যদি আমরা ভালো সমাধান না পাই, তাহলে কোনো দরকার আছে? তাহলে এই বিষয়ে আপনি আমাদের চট্টগ্রামে যে মাননীয় পুলিশ কমিশনার আছেন, ডিআইজি আছেন, ওনার কাছে কিছু বলেন। আমি ওনার কাছে একটা কথাই বলতে চাই। আমি অনেকবার কল 999 কল দিছি। 999 কল দেওয়ার পর বলছে যে পুলিশ আসতেছে। পরে থানার পুলিশের কল দিছে, পুলিশ বলতেছে আরেকজনের নাম্বার দিছে, আরেকজনের নাম্বারে কল দিছে। উনি এখানে আসছে, আসার পর ওনার হচ্ছে উনি উপরে গেছে। যাওয়ার পর উনি এতক্ষণ অনেক গরম ছিলেন, বাট উপরে যাওয়ার পরে উনি একদম চুপচাপ হয়ে গেছে। চুপচাপ হয়ে যাওয়ার পর আমাকে বলতেছে যে তোমার টাকাটা দিয়ে দিচ্ছে, তুমি চলে যাও। আমার টাকাটা দিয়ে উনি আমাকে বের করে দিচ্ছে, বাট কোনো সমাধান দিচ্ছে না। এখানে যে কোনো সমাধান, এটা আমি বুঝতেই পারলাম না যে এটা কি হয়েছে। এখানে ওনারা মানে ওনাদের কথা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, বাট আমি যে বিচারের জন্য রাখছি, আমার কোনো বিচারই হয় না এখানে। তারা তো আসে নাই। আপনার থানাতেও ফোন করছিলেন? আমি থানায় ফোন করছিলাম, তারাও আসে নাই। তারা বলতেছে থানাতে অনেকবার কল দেওয়ার পর তারপর লোক আসছে, অনেকবার কল দেওয়ার পর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন আপনারা তো সবাই ভুক্তভোগী, এরকম আপনাদের মতো কি ওইখানে কি আরো অনেক ভুক্তভোগী আছে? অনেক হাজার, আমি কি বলবো, অনেক শত শত লোক ওখানে এরকম পড়ে আছে, বাট ওরা সাহস পাচ্ছে না এটাকে খুলে বলার জন্য বা এটা সঠিক সমাধান করার জন্য। বাট আমি পারছি। আমি 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 চাইছিলাম ওনারা ভালো ব্যবহার করলে, আমি চাইছিলাম এটা বড় কিছু হোক, সবাই জানুক, সবাই দেখুক ওনারা আসলে কি করতেছে। আমি তার জন্যই 999 কল দিচ্ছি। আমি ভাবছি যে পুলিশ ভালো বিচার করবে, পুলিশ এটার সমাধান করবে, বা এরকম বদনাম জাতীয় এরকম মানে যেটার কোনো মানেই হয় না, ওইটা অফ করে দেওয়া হবে। বাট পুলিশ কি করলো, পুলিশ ওখানে আসি, ওনাদের হচ্ছে গিয়া আমার টাকাটা ফিরিয়ে দিচ্ছে, সমাধান হয়ে গেছে। ওনাদের কাছে সমাধান এতটুকু কি, টাকা দেখলে ওনাদের কাছে আর কোনো কিছুই লাগে না, ওনাদের টাকাই ওনারা সমাধান মনে করে। তা আপনার যে স্বর্ণগুলো যে নিয়ে গেছে, ওগুলা কি আপনাকে ফেরত দিছে স্বর্ণগুলো? আমাকে স্বর্ণ ফেরত দেয় না এখনো। আমাকে বলতে আমার স্বর্ণ বন্ধক দিয়ে যে টাকাটা ওনারা নিচ্ছে, শুধু ওই টাকাটাই দিচ্ছে, বাট আমাকে এখনো স্বর্ণ ফিরাই দেয় নাই। স্বর্ণের কার্ডটা কার কাছে? কার্ডটা আমার কাছে এখনো আছে। আচ্ছা, হ্যাঁ। আপনি কোন দোকানে স্বর্ণ বন্ধক দিছে দেখি? এই যে কার্ডটা, এটা হচ্ছে যে কানন জুয়েলার্স। হ্যাঁ, পিছনের পিঠটা দেখান দেখি। এই যে এখানে হচ্ছে আমার নাম, আমি যতটুকু টাকা আনছি ওই টাকার পরিমাণটা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভুক্তভোগী নারীদেরকে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে এইভাবে চট্টগ্রামের ইপিজেড এলাকায় গাজী টাওয়ারে অবস্থিত 3য় তলায় টিএনসি নামক একটি প্রতিষ্ঠানে সহজ সরল নারীদের গাড়ি বাড়ি কোটিপতি বানিয়ে দেওয়ার নাম করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এখানে ভুক্তভোগীরা এসেছেন আজকে, ওরা সংবাদ সম্মেলনের মাধ্যমে, ওরা দৈনিক আজকালের দর্পণ এবং দর্পণ টিভির মাধ্যমে দেশবাসীর কাছে এবং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে চট্টগ্রামের ইপিজেড এলাকা, সিএমপি পুলিশ কমিশনার, মাননীয় ডিআইজি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবার হস্তক্ষেপ কামনা করছেন। যা হোক, অনুসন্ধানী প্রতিবেদনটি আপনারা দেখতে থাকুন। আমাদের এই অনুসন্ধানী প্রতিবেদন আপনাদের কাছে দেখে ভালো লাগলে, দর্পণ টিভির বিশেষ সংবাদ দেখে ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দর্পণ টিভির পাশে থাকবেন, এটাই কামনা করছি।